এখন নতুন করে দেখা যাচ্ছে যে এক শ্রেণী আর্মি ওই ৭৫-এর নিয়ে তারা বলছে এখন তারাই এখন আবার নেতৃত্ব দিতে চায়। ওই এখানে কিন্তু খন্দকার মোস্তাক নামও নেয় না। কিছু কিছু সামরিক অফিসাররা যারা এটা করছে, মেজর হলে তারা স্বপ্ন দেখে আমি জিয়া রহমান হবো। এই যে বাংলাদেশে যে এতগুলো সামরিক নেতারা ক্ষমতায় নিয়ে এসছে, এই আপনার জিয়ার পরে আপনাদের মঞ্জুর, তারপর আপনি যদি দেখেন এরশাদের পরে আপনার নাসিম চেষ্টা করছিল, ব্যর্থ হয়েছে হাসিনার সাথে সহযোগিতা করে। এরপর আপনি দেখেন যে 1/11 যেটা হয়েছিল, তো মঈনুদ্দিন এখনো অঘোষিত সামরিক সরকার হয়ে বসে রয়েছে, বাংলার মির্জাফর ওয়াকার। এখন যারা নির্বাচনে যেতে চায়, আমরা বলতাম না বেসামরিক লেভেলে সামরিক সরকার, জিয়া রহমান কিংবা এরশাদ সামরিক ইসের থেকে বের হয়ে গেছে অফিসিয়ালি, কিন্তু তারা বেসামরিক লেভেলে সামরিক সরকারই। এখন ওয়াকাররা ভার্চুয়ালি তারাই ক্ষমতায় চালাচ্ছে। ইউনূস সাহেবকে কাজ করতে দিচ্ছে না। যেমন যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্টেক হোল্ডার, তখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু লোকগুলি তো নিষিদ্ধ করে নাই। কারণ ওই লোকগুলি জাতীয় পার্টিতে যে নমিনেশন নিচ্ছে, ওগুলো বিএনপি থেকে নমিনেশন নিচ্ছে, নয়া বোতলে পুরোনো মত, ভারতকে খুশি করার জন্য যেসব কথা বলতেছে। এটা কি নির্বাচন? এখন কেউ বলবে না এটা নির্বাচন অ্যাট্রোটিক, মানে এটা না জায়েজ। এটা কে বলেছে জায়েজ? অন্যায় সবসময় অন্যায়। তো কাজে আমরা সবসময় বলছি যে এই যে নির্বাচন, দিল্লির দালালদের নির্বাচনের দাবি, তো আমরা তো নির্বাচনের দাবি দিয়ে তো এই আন্দোলনটা হয় নাই। ৭১-এর আগেই ৭০-এ মাওলানা ভাসানী বলছিল জলোচ্ছ্বাসে এত লোক মারা গেছে, শেখ মুজিব নির্বাচনে ব্যস্ত আছে, তো বলছে না আগে মানবতা কাজ, নির্বাচন স্থাপিত হবে। সেই সুযোগটা আওয়ামী লীগ শেখ মুজিব দিয়েছিল। তখন উনি বলছিল যে ভোটের আগে ভাত চাই। আজকে একইভাবে মানুষ জানতে চায় আমাদের মৌলিক অধিকার গুলো আগে বাস্তবায়ন হবে, তারপর বিচার হবে, তারপর রাষ্ট্র সংস্কার হবে, তারপর নির্বাচন পরে দেখা যাবে। এখানে নির্বাচনের দাবিতে নিয়ে কোন আন্দোলন হয়নি গত 14-15 বছরের মধ্যে। এখানে না বিএনপি, না জামাত, না অন্য কেউ আন্দোলন করে নাই। এবং 24-এর 7ই জানুয়ারি আগ পর্যন্ত তাদের একটাই স্লোগান ছিল যে আমেরিকা এখানে স্যাংশন দিলে এখানে সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে বাধ্য হবে। অর্থাৎ আমেরিকার মুখোমুখি তাকাই ছিল, তারা কোনো আন্দোলন করেনি। এবং এই আন্দোলনের কোনো দল ছিল না, নেতা ছিল না। একটা বিশেষ অবস্থায় ছাত্ররা সংগঠিত ছিল। এই ছাত্রদের 6টা যে প্রধান নেতা ছিল, তারাও হারুনের ভাতের হোটেলে যা মুসলেখা দিয়ে তারা চলে গেছিল। কিন্তু পরবর্তীতে 158 জনের মধ্যে অন্য 4 জন এবং আরো বলছে আন্দোলন চলবে, তখন তার ছেড়ে দিয়ে বাধ্য হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় 158 জন নিয়ে বসে কোনো ম্যান্ডেট নেয় নাই। আসিফ মাহমুদ, সজীব, এরা কয়েকজন মিলে বার্গেনিং করে তারা প্রস্তাব করছে যে প্রথম ইউনূস সাহেবকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার। ওনার কোনো হায়েসও ছিল না, উনি একদিন সময় নিয়ে তারপর বলেছেন 8 তারিখ উনি শপথ নিয়েছেন। এটা হলো সত্য কথা। তখন তো এই কথা ছিল না। কিন্তু এই কথাগুলোকে আজকে যে জায়গা আসে, কাশিমবাজার কুটিরের ষড়যন্ত্রের মতো, জেনারেল ওয়াকারের নেতৃত্বে এই ফখরুল গংরা ক্ষমতায় বসেছিল, আসিফ নজরুল গেছিল, জাতীয় পার্টির নেতারা গেছিল, আরো কিছু নেতা ছিল, জামাতের নেতারা গেছিল, জামাতে নিষিদ্ধ ঘোষণা করেছিল আপনার 1 আগস্টে। ওই 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে তাদের নিয়ে বসছে। এখন নির্বাচনের প্রশ্নে জামাতকে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের জামাতের বিরুদ্ধে লাগাই দেওয়া হলো। অথচ তখন কিন্তু এরকম কথা ছিল না। নির্বাচন মানেই একটা বিভক্তি। নির্বাচনের পরিবেশ তৈরি হতে হবে, সকলকে সমান সুযোগ দিতে হবে, মিডিয়ায় সকলকে কথা বলতে দিতে হবে, অর্থস্ত্র নিয়ন্ত্রিত ডোমিনেশনে হবে না, দলের মধ্যে আগে নির্বাচন হবে। প্রিমিয়ার হয়, আমেরিকা হয়, ফ্রান্সে হয়, সব জায়গায় হয়। এগুলো আমাদের দেশে হচ্ছে? হয় না। কাজে এগুলো ষড়যন্ত্রমূলক। দিল্লি নির্দেশিত নির্বাচন, ওয়াকারের নির্দেশিত নির্বাচন, ওয়াকারের ম্যান্ডেট ঠিক করে দিয়েছে ইউনূসকে 18 মাসের নির্বাচন হতে হবে। এখন ওনার বয়স হয়েছে, আমরা তার অনেক সমালোচনা করছি, জ্যাকব মিল্টন সমালোচনা করছে। একটা লোক তো ফেরেশতাও না, শয়তানও না। তার প্রধান দিক, ভালো দিকগুলোকে আমরা বলি, কিন্তু তার গৌণ ত্রুটি দিকগুলো আমরা সমালোচনা করেছি। এখন আমরা আশা ছাড়ি নাই।
যদি দিল্লি নির্দেশিত ওয়াকারের তত্ত্বাবধানে যদি নির্বাচন হয়, তাহলে এই আন্দোলনে প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, ওর মধ্যে 800, তারপর আহত হয়েছে প্রায় 30-40 হাজার, নিহত এখনো লিস্ট করা হয় নাই, কেউ বলে 1500, যে যার মতো বলে যাচ্ছে। আবার এদেরকে আবার ঠিক কোটার মতো, মুক্তিযুদ্ধের কোটার মতো এদেরকে কোটা দিতে হবে। আবার এক শ্রেণীর মানে যেসব ছাত্র নেতারা ক্ষমতা দখল করে কিংস পার্টি বানায় 1400 কোটি টাকা বসুন্ধরা থেকে নিয়েছে, এসব অভিযোগ মিডিয়া এসছে, আরো কত থেকে 1700 কোটি টাকা নিচ্ছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা নতুন দল বানাইছে, যারা ছিল তাদের নাই, কিংস পার্টি বানাইছে এনসিপি। তো এনসিপিরা এখন ইলেকশনে যাবে, এখানে টাকার খেলা হবে, খুন হবে, বিএনপির মধ্যে মারামারি হবে, জামাতের মধ্যে হবে কিনা জানি না। দে আর মোর ডিসিপ্লিন দেন আদার পার্টিস, এটা মানতে আমাদের কোনো ই করা দরকার নেই। কিন্তু উনি খুব ভদ্র, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত করে, এটার সাথে আমার কোনো সম্পর্ক না। উনি ডাক্তার কিনা, এখন রুগী যাচ্ছে ডাক্তারের কাছে, হ্যাঁ না উনি খুব ভদ্রলোক, আছে ভাই উনাকে দেন, উনি বলে দিবেন। উনি তো ডাক্তার না। রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে, আর রাজনীতিবিদদের থাকবে, এবং রাজনীতির ম্যান্ডেটটা কি, কর্মসূচি কি, সেগুলো থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত 95% কৃষক শ্রমিকদের প্রতিনিধিত্ব করার যে সিস্টেম ডেভেলপ না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন জনগণ মানবে না। এবং আবার ভারত এখানে চেপে বসবে, কারণ যখন থেকে আমাদের ভিতরে ঐক্য থাকবে না, এখনই দেখেন ঐক্য নাই। এখন প্রতিযোগিতা করতেছে যে ভারতের আশীর্বাদ নিয়ে কারা কিভাবে ক্ষমতায় যাবে। ওয়াকারের বিরুদ্ধে একটু শব্দ কি না, জামাতও করে না, জাতীয় পার্টি তো করার প্রশ্নই উঠছে না, ইভেন আওয়ামী বাম, ফ্যাসিস্ট বাম তারাও করে না। এটা হলো পিটিং। এক একদিন একটা ইস্যু তৈরি করতেছে, এই পোর্ট নিয়ে কথা বলতেছে। এই যে পোর্টের এত বছর যে পোর্টে কোনো ইনকামই হয় নাই, লস, বাংলাদেশ বিমানে লস। এই যে লুটপাট হয়েছে, বলা হচ্ছে যে $250 বিলিয়ন এই গত 15-16 বছর চুরি হয়েছে। আর 53 বছর হিসাব করলে প্রায় $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমাদের সাংবাদিকরা ওই যে হয় বিলিয়নে বলবে, ট্রিলিয়নে বলবে, নাহলে কোটিতে বলবে, লক্ষ বলবে। আমাদের কোটি লক্ষ সব গোলায় ফেলে। 10 লক্ষে হয় 1 মিলিয়ন, $1 হয় এখন মানে প্রায় 100 টাকার মতো গড়ে। ইউরোতে দেখা যাচ্ছে 1 ইউরো সমান 140 টাকা। তো কাজেই আজকে টাকার হিসাব যদি করেন, তাহলে আগামীতে নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা, 5,000 10,000 কোটি টাকা টাকাই খরচ হবে। অথচ এই টাকা দিয়ে যদি এই চিকিৎসার ব্যবস্থা করা হতো, এই টাকা দিয়ে যদি মানুষের মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা করা হতো, ঢাকা শহরের অর্ধেকই বস্তিবাসী, তাদেরকে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য পানির ব্যবস্থা করা হতো, চিকিৎসার ব্যবস্থা করা হতো, শিক্ষার ব্যবস্থা করা হতো, কর্মসংস্থান করা হতো, তাহলে একটা কথা ছিল। কাজে এই যে IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন ঋণ শোধ করবে আমাদের একটা নতুন যে শিশু জন্ম নিল আজকে, তার মাথায় ঋণের ভার 2-3 লাখ টাকা কেন দিব আমরা? এই হাসিনা যারা লুট করছে, এই 53-54 বছর যারাই লুট করছে, বসুন্ধরা গম, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে ঋণ করবো। আর আমরা ঋণ নিব না, আমরা ঋণের বোঝা চাপায় আমরা নিয়ে জন্ম দিতে চাই না। যারা নাকি আপনার 70 দশক পর্যন্ত ইকোনমিক্স ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবু মাহমুদের বক্তৃতা শুনেছেন, আমি তার অনেক বক্তৃতা শুনেছি। উনি বলছেন যে IMF ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণগুলো দেয়, সে অনুৎপাদন খাতে ঋণ দেয়। তারপর তাদের শর্ত, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, শিপিং তাদের, ম্যাটেরিয়াল তাদের কিনতে হবে, ইনফ্যাক্ট 20-30% আসে, কনসালটেন্টও তাদের, আর সমস্ত অনুৎপাদন খাতে ঋণ দেয়, ভারী শিল্প কারখানার জন্য ঋণ দেয় না। তো আমাদের বুঝতে হবে IMF ওয়ার্ল্ড ব্যাংকের রাজনীতিটা কি, গ্লোবালাইজেশন রাজনীতিটা কি। যেমন মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো যে সারা পৃথিবীকে লুট করে খাচ্ছে, যেখানে আপনার 99 নভেম্বর ডিসেম্বরে সিয়াটলে হয়েছিল মিলেনিয়াম রাউন্ড, যেখানে WTO হলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেখানে আই ওয়াজ ইনভাইটেড সিয়াটলে। আমি ওখানে বলা যায় আমি অন্যতম একটা ইন্টারন্যাশনালি, মাই নেম ওয়াজ পাবলিশড, ওয়ান অফ দি হিরোজ। এটা আমি বলতে চাই না নিজের কথা। ওখানে হেলেন কুপার